আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা মানব শরীরের ওপর এসপিএমের প্রভাব পড়েছিলাম এবং এসপিএমের প্রভাব পড়তে গিয়ে আমরা দুটো ডিজিজের কথা ওখানে বারবার এসেছিল। একটা হচ্ছে অ্যাস্থমা বা হাঁপানি, আর একটা হচ্ছে ব্রঙ্কাইটিস। আমি তোমাদের বলেছিলাম যে এই অ্যাস্থমা আর ব্রঙ্কাইটিস এরা পরে সেপারেটলি আমি একটা ভিডিও দেবো। এই অ্যাস্থমা এবং ব্রঙ্কাইটিস থেকে আমাদের দুটো প্রশ্ন সেপারেটলি আসে, যে অ্যাস্থমা বা হাঁপানির কারণ কী এবং ইহার লক্ষণগুলো কী কী। ঠিক তেমনি আসতে পারে যে ব্রঙ্কাইটিস কাকে বলে এবং ব্রঙ্কাইটিস সম্ভাব্য কী কী কারণে হয় ও ব্রঙ্কাইটিসের লক্ষণগুলি লেখো। তো এই দুটো ডিজিজ সেপারেটলি নেওয়ার আগে আমরা একটু বেসিক ফিজিওলজিটা দেখব, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় আমাদের শ্বাসকার্য চলে সেই জায়গাটা আগে একটু দেখতে হবে। না, আমরা জানি আমরা বাইরে থেকে অক্সিজেন গ্রহণ করি যেটাকে বলে প্রশ্বাস, এবং তার পরিবর্তে আমরা কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই যেটাকে বলে নিঃশ্বাস। তো প্রশ্বাসকালে আমরা যখন অক্সিজেন গ্রহণ করি তখন অক্সিজেন, এটা হচ্ছে শ্বাসনালী যার নাম হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়া এসে দেখো দুদিকে দুটো ব্রাঞ্চে, দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এই ভাগটাকে বলে ব্রঙ্কাস। প্রত্যেকটা ব্রঙ্কাস এক একটা ফুসফুসের মধ্যে প্রবেশ করেছে, ডান দিকেরটা ডান ফুসফুসে, বাঁ দিকেরটা বাঁ ফুসফুসে। এবং ফুসফুসের মধ্যে প্রবেশ করার পর ব্রঙ্কাস কতগুলো ভাগে বিভক্ত হয়েছে, এই ভাগগুলোকে বলে ব্রঙ্কিওল। প্রত্যেকটা ব্রঙ্কিওলের একদম সামনের দিকে গিয়ে একটা বায়ুথলি বা অ্যালভিওলাইয়ের মধ্যে প্রবেশ করেছে। দেয়ারফর আমরা যদি প্রশ্বাস প্রক্রিয়ায় অক্সিজেন গ্রহণ তার পর্যায়ক্রমটা দেখি, তাহলে অক্সিজেন প্রথমে ট্রাকিয়াতে, দেন সেখান থেকে ব্রঙ্কাসে, এবং ব্রঙ্কাস থেকে ফাইনালি ব্রঙ্কিওলে, এবং ব্রঙ্কিওল থেকে সেটা গিয়ে প্রবেশ করে বায়ুথলি। এখন এই বায়ুথলি, যার নাম হচ্ছে অ্যালভিওলাই, এটা একটা ফুসফুসের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, কেননা এইখানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পারস্পরিক বিনিময় হয়, এবং অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময়টাকে আমরা গ্যাসীয় বিনিময় বলে থাকি। যদি একটা ফুসফুসের বায়ুথলির আমি ছবি বড় করে আঁকি, তাহলে এটা হচ্ছে বায়ুথলি। বায়ুথলির প্রাকার অত্যন্ত পাতলা হয়, আর বায়ুথলির গা রক্তজালক সমৃদ্ধ, অর্থাৎ এর গায়ে রক্তজালক লেগে থাকে। তো দেখো, এই রক্তজালক যদি ডটেড লাইনটা হয়, এই রক্তজালকের মধ্যে সারা শরীর থেকে দূষিত রক্ত বয়ে নিয়ে আসছে রক্তজালক, এবং সেখানে রক্তে কার্বন ডাইঅক্সাইড আছে। ওই কার্বন ডাইঅক্সাইড রক্ত থেকে বায়ুথলির মধ্যে প্রবেশ করে, আর প্রশ্বাসের মাধ্যমে আমরা যে অক্সিজেন পেয়েছি সেই অক্সিজেন তখন ব্যাপন প্রক্রিয়ায় রক্তজালকের রক্তে গিয়ে মেশে। তাহলে এই যে অক্সিজেনের রক্তে গিয়ে মেশা আর রক্তের কার্বন ডাইঅক্সাইডের বায়ুথলির মধ্যে প্রবেশ করা, এই পদ্ধতিটাকে বলে হচ্ছে গ্যাসীয় বিনিময়। আর গ্যাসীয় বিনিময় হয় বলেই রক্তে অক্সিজেনের পরিমাণ সবসময় সমান থাকে, বা রক্তে অক্সিজেনের পরিমাণ আমাদের যতটা দরকার সেটা বজায় থাকে, আর কার্বন ডাইঅক্সাইড রক্ত থেকে অপসারিত হয়, ফলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কিন্তু কমে। এইটা হচ্ছে বেসিক আমাদের শ্বাস প্রশ্বাসজনিত যে ফিজিওলজি সেটা। এখন দেখো, এই যে ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওলের মধ্যে বাইরে থেকে অক্সিজেন প্রবেশ করছে, কোনো কারণে যদি এই ব্রঙ্কাস বা ব্রঙ্কিওল এই অংশগুলো যদি ব্লক হয়ে যায়, কোনো কারণে যদি অবরুদ্ধ হয়ে যায়, তাহলে যে পরিমাণ অক্সিজেন প্রবেশ করার কথা ছিল সেই পরিমাণ অক্সিজেন কিন্তু প্রবেশ করবে না। দেয়ারফর এইটা দেখতে হবে যে এই ব্রঙ্কাস ব্রঙ্কিওলের যে লুমেন বা গহ্বর, সেটা সেটা ওপেন কন্ডিশনে থাকছে কিনা, বা ব্রঙ্কাস ব্রঙ্কিওলের যে ব্যাস সেটা কোনো কারণে ছোট হয়ে আসছে কিনা। সেটা যদি ছোট হয়ে আসে তাহলে কিন্তু একটা শ্বাস প্রশ্বাসজনিত প্রতিবন্ধকতা তৈরি হবে, এবং কোনো কারণে ফুসফুসের মধ্যে বায়ু প্রবেশের ক্ষেত্রে যদি প্রতিবন্ধকতা তৈরি হয়, সেই ধরনের ডিজিজটাকে আমরা বলে থাকি সিওপিডি। সিওপিডির পুরো কথাটা হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজেস, অর্থাৎ বাইরে থেকে যদি অক্সিজেনের প্রবেশ করবার পথে কোথাও ব্লক তৈরি হয়, কোথাও অবরোধ তৈরি হয়, তখন ফুসফুসে পর্যাপ্ত অক্সিজেন গিয়ে পৌঁছায় না, এবং তখন এই ডিজিজটাকে আমরা বলে থাকি সিওপিডি। সিওপিডি কিন্তু কোনো একটা নির্দিষ্ট রোগ না, সিওপিডির আন্ডারে অনেকগুলো রোগ আছে। যেমন এর আগের দিনকে আমরা দেখছিলাম অকুপেশনাল হ্যাজার্ডস, অর্থাৎ যারা অ্যাসবেস্টোসিস, যারা অ্যাসবেস্টোসের ফ্যাক্টরিতে কাজ করে, যারা বালির খাদানে কাজ করে তাদের সিলিকোসিস হতে পারে, যারা কয়লার খনিতে নেমে কাজ করছে তাদের ব্ল্যাক লাং ডিজিজ হতে পারে। এগুলোও কিন্তু ওয়ান টাইপ অফ সিওপিডি। কেন না, এই ক্ষেত্রেও ওই পদার্থগুলোর ভেতরে প্রবেশ করবার ফলে কিন্তু শ্বাসনালীতে একটা অবরোধ তৈরি হয়, ফলে এই ডিজিজগুলোকেও সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বলে। সিওপিডির আরেকটা খুব বড় এক্সাম্পল হচ্ছে অ্যাস্থমা। সিওপিডির আরেকটা বড় এক্সাম্পল হচ্ছে ব্রঙ্কাইটিস। তো আমরা ফার্স্ট একটা যেটা নেব সেটা হচ্ছে অ্যাস্থমা, যেটাকে বাংলায় আমরা বলে থাকি হাঁপানি। তো আমি আগের দিনকেও বলেছিলাম
যে অ্যাস্থমা ইজ মেনলি এ অ্যালার্জিক ডিজিজ, অর্থাৎ অ্যালার্জিজনিত প্রতিক্রিয়ার ফলে অ্যাস্থমা তৈরি হয়। এখানে আরেকটা জিনিস আমি বলেছিলাম, বাইরের থেকে কোনো আপাত নিরীহ বস্তু শরীরের মধ্যে যদি প্রবেশ করে এবং তার ফলে যদি শরীরের মধ্যে অতি সক্রিয়তা তৈরি হয়, তখন আমরা সেই বস্তুটাকে বলি অ্যালার্জেন। এখন অ্যালার্জেন একটা আপাত নিরীহ বস্তু। অ্যালার্জেন বিভিন্ন রকমের হতে পারে, যেমন আগের দিন আমরা এসপিএম, ধুলো, ধোঁয়া, ঝুল এগুলো হতে পারে, ফ্লাই অ্যাশ, বিভিন্ন ফুলের পরাগরেণু অ্যালার্জেন্স হিসেবে কাজ করতে পারে। বিভিন্ন কলকারখানা থেকে নির্গত নাইট্রোজেনের অক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ফসিল ফুয়েল বা জীবান্ত ঘটিত জ্বালানি যেমন পেট্রোল, ডিজেল এগুলো পোড়ার ফলে যানবাহন থেকে যে সালফার ডাইঅক্সাইড, লেড এগুলো নির্গত হয়, এগুলো একটা অ্যালার্জেন হিসেবে কাজ করতে পারে। তো এগুলো যখন আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে তখন ব্রঙ্কাস এবং ব্রঙ্কিওল অংশে একটা অতি সক্রিয়তা বা অ্যালার্জিক রিয়াকশান দেখা যায়। অতি সক্রিয়তার ইংরেজিটা হচ্ছে হাইপার সেন্সিভিটি। ফলে তখন কি হয়, ওই সমস্ত শ্বাসনালীর মধ্যে কতগুলো রাসায়নিক পদার্থ সিক্রেশন হতে শুরু করে। যে রাসায়নিক পদার্থগুলোর মধ্যে একটা হিস্টামিন আছে ব্র্যাডিকাইনিন, আছে প্রোস্টাগ্ল্যান্ডিন। তো এই সমস্ত শ্বাসনালীতে অতি সক্রিয়তার কারণে যখন এই হিস্টামিন, ব্র্যাডিকাইনিন, প্রোস্টাগ্ল্যান্ডিন এই সমস্ত রাসায়নিক পদার্থগুলো সংশ্লেষিত হতে শুরু করে, এগুলো যখন ক্ষরিত হতে শুরু করে, তখন তারা সম্মিলিতভাবে শ্বাসপেশির সংকোচন ঘটায়। ফলে এই যে ব্রঙ্কাস ব্রঙ্কিওলের যে ওপেনিংটা ছিল, যাদের যে ব্যাসটা ছিল, সেই ব্যাসটা আস্তে আস্তে সরু হয়ে আসে, কমে আসে, ন্যারো হয়ে আসে। ফলে যে পরিমাণ অক্সিজেন আগে প্রবেশ করছিল সেই পরিমাণ অক্সিজেন আর প্রবেশ করতে পারে না। ফলে তখন আমাদের শ্বাসকষ্ট সুবিধা হয়। শ্বাসকষ্ট যখন শুরু হয়ে যায়, শ্বাসকষ্ট যদি শুরু হয় তখন পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন আমাদের ফুসফুসে গিয়ে পৌঁছায় না। ফলে রক্তে অক্সিজেনের সম্পৃক্তি কমতে থাকে, শ্বাসকষ্ট হয়। বসা অবস্থা থেকে শুলে কষ্ট আরও বাড়ে, এমনকি শোয়া অবস্থাতে একটা সাঁই সাঁই আওয়াজ তৈরি হয়, এটাকে বলে হুইজিং সাউন্ড তৈরি হয়। তাহলে এইটা আমরা যেটা পুরোটা এতক্ষণ পর্যন্ত নিলাম, এটা পুরো হচ্ছে অ্যাস্থমা, তার সম্ভাব্য কারণ, কি কারণে অ্যাস্থমা হয় এবং অ্যাস্থমা হলে আমাদের কি কি ধরনের অসুবিধা হতে পারে। ঠিক প্যারালালি আমরা এখানে ব্রঙ্কাইটিসটাও দেখব। যেখানে অ্যাস্থমা একটা অ্যালার্জিক রিয়াকশান, ব্রঙ্কাইটিস কিন্তু একটা অ্যালার্জিক রিয়াকশানস নয়। ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে মেনলি ব্রঙ্কাস ব্রঙ্কিওল, এমনকি ফুসফুসের গায়ে যে শ্লেষ্মা পর্দা আছে সেখানে প্রদাহ হয় না। এই শব্দটার সম্বন্ধে আমি আগের দিনকেই তোমাদের বলেছিলাম যে প্রদাহ মানে যার ইংরেজি হচ্ছে ইনফ্লামেশন। তো আমি বলেছিলাম দুটো জিনিস মনে রাখতে এখানে হবে, একটা হচ্ছে ইনফেকশন আর একটা হচ্ছে ইনফ্লামেশন। বাইরে থেকে যখন কোনো বিজাতীয় বস্তু আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে তখন সে একটা সংক্রমণ তৈরি করে যাকে বলে ইনফেকশন। আর ইনফেকশন তৈরি হলে ওই স্থানে দেহ ওই ইনফেকশনের বিরুদ্ধে যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে তাকে বলে হচ্ছে ইনফ্লামেশন বা প্রদাহ। তো নর্মালি বাইরে থেকে কোনো বিজাতীয় বস্তুর প্রবেশের ফলে যখন ব্রঙ্কাস ব্রঙ্কিওল এমনকি ফুসফুসের যে শ্লেষ্মা পর্দা, সেই পর্দায় যদি এরকম ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি হয় তখন ব্রঙ্কাইটিস হয়। এখন কোন কোন বস্তু বাইরে থেকে প্রবেশ করলে এই ধরনের জিনিস তৈরি হয়, সেটা যে কোনো ধরনের ভাইরাসের সংক্রমণ হতে পারে, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে, বিভিন্ন এসপিএম যেমন অ্যাসবেস্টাসের গুঁড়ো, সিলিকার গুঁড়ো, কয়লার ডাস্ট, তুলো এগুলোর প্রবেশের ফলে হতে পারে, সিগারেটের ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, ঝালাই কর্মীদের দীর্ঘদিনের কাজের সময় নির্গত ধোঁয়া। এইটা তোমাদের প্রশ্ন প্রচুরবার অবজেক্টিভে আসে, বলছে ঝালাই কর্মীদের কোন রোগের প্রাদুর্ভাব বেশি হয় বলে সেখানে ব্রঙ্কাইটিস, অ্যাস্থমা এরকম অপশান দেওয়া থাকবে। তো নর্মালি যারা এই গ্রিলের ঝালাই বা লোহার ঝালাই করেন তাদের অনেকের ক্ষেত্রেই ব্রঙ্কাইটিসের প্রবলেম হয়, তার কারণ দীর্ঘদিন ধরে তারা ওই ওয়েল্ডিং করবার সময় যে ধোঁয়া সেটা তাদের ফুসফুসের মধ্যে প্রবেশ করে। এই ব্রঙ্কাইটিস আবার দু রকমের হতে পারে, একটা অ্যাকিউট ব্রঙ্কাইটিস যেটা তাৎক্ষণিক হয়, তীব্র আকার ধারণ করে, আর একটা ক্রনিক ব্রঙ্কাইটিস মানে দীর্ঘদিন ধরে ব্রঙ্কাইটিস এর সমস্যা চলতে চলতে বা ফুসফুসের সমস্যা চলতে চলতে একটা সময় গিয়ে সেটা ব্রঙ্কাইটিসের রূপ ধারণ করে। তো এই অ্যাকিউট বা ক্রনিক এই রকম শ্রেণীবিভাগ কিন্তু অ্যাস্থমার ক্ষেত্রে দেখো আমি করিনি। অ্যাস্থমার ক্ষেত্রে কিন্তু এরকম অ্যাকিউট বা ক্রনিক এরকম আলাদা করে দুটো ভাগে ভাগ করা যায় না, যেটা ব্রঙ্কাইটিসকে করা যায়। যে কারুর হয়তো
কোনো একটা কয়লার গুঁড়ো হোক, সিলিকার গুঁড়ো হোক, এসপিএম হোক, এগুলো প্রবেশ করার ফলে একদম সঙ্গে সঙ্গে ব্রঙ্কাইটিসের লক্ষণ ফুটে উঠলো, এটাকে আমরা অ্যাকিউট কেসেস বলি। আর দীর্ঘদিন ধরে, এই যেমন পার্টিকুলার আমি এক্ষুনি বললাম, সিগারেটের ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, ঝালাই কর্মীদের কাজের সময় নির্গত ধোঁয়া, এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে হয় না। এগুলো একটা ওভার এ পিরিয়ড অফ টাইম, যখন কেউ স্মোক করছে, কেউ দীর্ঘদিন ধরে এরকম ঝালাই কর্মীর কাজের সঙ্গে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে দীর্ঘদিন পরে তাদের মধ্যে এই ব্রঙ্কাইটিসের লক্ষণগুলো ফুটে ওঠে, যেটাকে আমরা বলে থাকি ক্রনিক। এই ধরনের যেমন ব্যাকটেরিয়ার বা ভাইরাসের আক্রমণে অ্যাকিউট ব্রঙ্কাইটিস তৈরি হয়, আক্রমণ হলো এবং সঙ্গে সঙ্গে ব্রঙ্কাইটিস দেখা গেল। পরবর্তীকালে যখন এই ব্রঙ্কাইটিস হয়, তখন সেখানে প্রচুর কাশি হতে পারে, প্রচুর পরিমাণে কফ নির্গত হয় এবং শ্বাস প্রশ্বাসজনিত অসুবিধা তৈরি হয়। তাহলে এই হচ্ছে দুটো ডিজিজ, যেটা একটা মূলত অ্যালার্জিজনিত প্রতিক্রিয়ার ফলে তৈরি হয়, আর একটা সেখানে ফুসফুসের শ্বাসনালীতে এবং ফুসফুসের শ্লেষ্মা পর্দায় প্রদাহ বা ইনফ্লামেশন হওয়ার ফলে তৈরি হয়। এটাই হচ্ছে এদের মধ্যে বেসিক ডিফারেন্স। আমরা এই একটু আগে যে সিওপিডি নিয়ে আলোচনা করছিলাম, এই সিওপিডির লাস্ট পোর্শনে আমরা চলে এলাম। আমি বলেছিলাম আমাদের বিভিন্ন ধরনের সিওপিডি আছে, তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট সিওপিডি হচ্ছে এমফাইসেমা। এই ডিজিজটাও আমাদের পরে পাবো আমরা। তো বেসিক্যালি এমফাইসেমা কি না, এমফাইসেমা হচ্ছে, তার আগে আমরা জেনে নিই এমফাইসেমা মেনলি কী কারণে হয়। 95% থেকে 98% এমফাইসেমা হয় হচ্ছে সিগারেট স্মোকিংয়ের কারণে, অর্থাৎ দীর্ঘদিন ধরে সিগারেট খেতে থাকলে। আর খুব সামান্য 2 to 3% এমফাইসেমা হয় একটা জিন ঘটিত ত্রুটির কারণে, যে জিন ঘটিত ত্রুটিতে alpha-1 অ্যান্টিট্রিপসিন বলে একটা উৎসেচক আমাদের শরীরের মধ্যে থাকে, সেই উৎসেচকটা যদি তৈরি না হয়। তো এই জিন ঘটিত ত্রুটি এটা 1 to 2% পিপলের ক্ষেত্রে মাত্র দেখা যায়, কাজেই বোঝাই যাচ্ছে এটা অত্যন্ত রেয়ার। সো alpha-1 অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি বা alpha-1 অ্যান্টিট্রিপসিন তৈরি না হওয়া, এটা কিন্তু মেজর কজ হিসেবে এমফাইসেমার পরিগণিত হবে না। মেনলি যেটা হয় সেটা হচ্ছে সিগারেট স্মোকিং। তো সিগারেট স্মোকিংয়ের ফলে অ্যাকচুয়ালি কী হয় না, যখন আমরা সিগারেট স্মোক করি, সিগারেটের ধোঁয়ার সঙ্গে প্রচুর পরিমাণে এসপিএম, বিভিন্ন ধরনের কার্সিনোজেন মানে হচ্ছে ক্যান্সার উৎপাদনকারী পদার্থ, এগুলো ভেতরে প্রবেশ করে এবং ফুসফুসের বায়ুথলির মধ্যে যায়। এবং এটা হচ্ছে, দেখো, ফুসফুসের এটা বায়ুথলি, যে বায়ুথলির পাশেই রক্তজালক আছে, রক্তজালকের মধ্যে ফুসফুসের অক্সিজেন রক্তজালকের রক্তে প্রবেশ করে, আর রক্তজালকের যে কার্বন ডাইঅক্সাইড সেটা ফুসফুসের মধ্যে চলে আসে। এখন বায়ুথলিগুলো ঠিক করে কাজ করতে গেলে এই বায়ুথলিগুলো যেন একে অন্যের সঙ্গে লেগে না যায় বা এদের স্থিতিস্থাপকতা যাতে নষ্ট না হয়ে যায়, সেটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এমফাইসেমা রোগে মেনলি বায়ুথলির মধ্যে পরস্পর এই যে স্থিতিস্থাপকতা, সেটা নষ্ট হয়ে যায়। ফলে কি হয় না, এই বায়ুথলিগুলো, আমাদের দুটো ফুসফুস মিলিয়ে ফিউ মিলিয়ন বায়ুথলি রয়েছে। তো সেই সময় বায়ুথলিগুলো যদি একে অন্যের সঙ্গে গায়ে গায়ে এরকম লেগে যায়, এখানে যেমন প্রত্যেকটা বায়ুথলি আলাদা আলাদাভাবে আছে, সেটা না থেকে যদি বায়ুথলিগুলো সব একে অন্যের সঙ্গে লেগে যায়, অ্যাটাচ হয়ে যায়, তখন বায়ুথলিগুলো একে অন্যের সঙ্গে আলাদাভাবে তাদের স্বকীয়তা বা স্বাতন্ত্র্য বজায় রাখতে পারে না। এবং বায়ুথলিগুলো একে অন্যের সঙ্গে লেগে গেলে তাদের গ্যাসীয় বিনিময়ের ক্ষেত্রফল কিন্তু কমে যায়, এবং এইটি হচ্ছে এমফাইসেমার সবথেকে মেজর কজ। অর্থাৎ যেখানে বায়ুথলিগুলো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের স্বাতন্ত্র্য বজায় রেখে আগে গ্যাসীয় বিনিময়ে অংশগ্রহণ করছিল, এখন তারা একে অন্যের সঙ্গে লেগে যাওয়ায়, তাদের স্থিতিস্থাপকতা কমে যাওয়ায় বায়ুথলিগুলো কোলাপস করে গেল, তারা ভেঙে গেল, তারা একে অন্যের সঙ্গে সংযুক্ত হয়ে গেল। ফলে ওভারঅল যেটা গ্যাসীয় বিনিময় ক্ষেত্রফল, সেই গ্যাসীয় বিনিময়ের ক্ষেত্রফলটা কিন্তু আগের থেকে অনেক কমে গেল। তার ফলে আগে ফুসফুসে যতটা পরিমাণ গ্যাসীয় বিনিময় হচ্ছিল, সেই পরিমাণ গ্যাসীয় বিনিময় কিন্তু এখন হবে না। ফলে ওভার এ পিরিয়ড অফ টাইম আমাদের শ্বাসকষ্ট তৈরি হয়, একটা সাঁই সাঁই আওয়াজ বা হুইজিং সাউন্ড তৈরি হয়, রক্তে অক্সিজেনের সম্পৃক্তি আস্তে আস্তে কমতে থাকে, এটাকে বলে হচ্ছে হাইপক্সিয়া। তাহলে এই যে ডিজিজ, এটা কালেকটিভলি এদেরকে আমরা বলে থাকি সিওপিডি। আমি একটু আগেই বলেছি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যার আন্ডারে এমফাইসেমা আছে, যার আন্ডারে ব্রঙ্কাইটিস আছে, অ্যাস্থমা আছে। তো একটা প্রশ্ন আমাদের থাকে, বলছে মানব শরীরের ওপর বায়ু দূষণের প্রভাব লেখো। তো এটা আমরা দুটো হেডিংয়ে আমরা আলোচনা করতে পারি। একটা হচ্ছে তাৎক্ষণিক প্রভাব, যেগুলো হচ্ছে ইনস্ট্যান্ট হাঁচি, কাশি, চোখ জ্বালা করা, এগুলো হলো। আরেকটা হচ্ছে লং টার্ম, বহুদিন ধরে যদি বায়ু দূষণের মধ্যে থাকে, তখন তার মধ্যে যে ডিজিজগুলো আসতে পারে।
সেই ডিজিজগুলোর মধ্যে এগুলো সবই হবে। আমরা এমফাইজেমা হতে পারে, আমাদের বায়ু দূষণের সম্ভাব্য প্রভাব হিসেবে ব্রঙ্কাইটিস হতে পারে, আমাদের অ্যাস্থমা বা হাঁপানি হতে পারে, আমাদের ফুসফুসে ক্যান্সার হতে পারে। এইটা আমরা আলাদা একটা টপিক নেব, এরপরেই আমাদের এই টপিকটা আমরা নেব যে ফুসফুসের সম্ভাব্য প্রতিক্রিয়া কী হতে পারে। তো তার মধ্যে একটা হচ্ছে ক্যান্সার, এটাও হতে পারে। তো এমনকি যেটা অকুপেশনাল হ্যাজার্ডস, যেটা আমরা এর আগের দিন এসপিএমের প্রভাবের সঙ্গে পড়েছিলাম, যে বিভিন্ন ধরনের কলকারখানার সঙ্গে যুক্ত ব্যক্তিরা, তাদের ক্ষেত্রে যে অসুবিধাগুলো আছে, সিলিকোসিস, অ্যাসবেস্টোসিস, এইগুলোও কিন্তু দীর্ঘদিন ধরে বায়ু দূষণের মধ্যে থাকলে আমাদের হতে পারে। তাহলে এই এসপিএমের প্রভাব যেটা, ওইটাই কিন্তু দেখো ইন্টার্ন আবার বায়ু দূষণের দীর্ঘদিনের ফলে যে প্রভাব, সেইখানেই আনসারটা দাঁড়িয়ে যাবে। যদিও আমি মেটেরিয়ালে আলাদাভাবেই এই প্রশ্নটা তোমাদের লিখে পাঠাবো, তবে এই পয়েন্টগুলোই দেখবে সেখানে আলোচনা করা হয়েছে। সো দ্যাটস অল ফর টুডে।